বাজার হঠাৎ করে এতটা পড়ছে কেন? আমরা সবাই দেখছি একটা বড়সড় পতন হচ্ছে। তো আজকে আমরা ঠিক এইটাই দেখব যে কি কারণে এটা হচ্ছে আর এর মানেটা কি। ভাবা যায় মাত্র গত ১৪ দিনে নিফটি প্রায় ৮% নিচে নেমে গেছে। আর ওদিকে ভারতীয় রুপি ডলারের তুলনায় একেবারে রেকর্ড নিচে, যা এর আগে কখনো দেখা যায়নি। সব মিলিয়ে মার্কেট ক্যাপ থেকে উবে গেছে পাক্কা ২২ লক্ষ কোটি টাকা। তো হঠাৎ করে এমন কি হলো যে বাজার এতটা টালমাটাল? চলুন এই পুরো ব্যাপারটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা দেখব এই অস্থিরতার কারণ কি, তারপর যুদ্ধটা কতদিন চলতে পারে, বাকি দেশগুলো কি করছে, এর অর্থনৈতিক প্রভাব কি হতে পারে, আর সবশেষে বিনিয়োগকারীদের এই পরিস্থিতিতে কি করা উচিত। আসলে দেখুন, বাজারের এসব অস্থিরতার মূলে কিন্তু একটাই প্রশ্ন: ইরান আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে সংঘাতটা চলছে সেটা ঠিক কতদিন ধরে চলবে। এই একটা অনিশ্চয়তাই গোটা বাজারকে নাড়িয়ে দিয়েছে। আর সমস্যাটা হলো, এই যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না। বিভিন্ন সংস্থার পূর্বাভাসও একেবারে ভিন্ন ভিন্ন, যা অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলছে। মানে প্রথমে ভাবা হয়েছিল যে এটা হয়তো ৪-৫ দিনের একটা ছোটখাটো সংঘাত হবে, কিন্তু দেখুন, দেখতে দেখতে ১৪ দিন পার হয়ে গেছে আর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও জটিল হচ্ছে। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। কেউ বলছে যুদ্ধটা ৬ থেকে ১২ সপ্তাহ চলবে, আবার কেউ বলছে এটা প্রায় ৬ মাস মানে ২৬ সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এই যে একটা বিশাল ফারাক পূর্বাভাসের মধ্যে, এটাই বাজারের সবচেয়ে বড় ভয়ের কারণ। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে, অর্থনৈতিক ধাক্কাটাও ততটাই মারাত্মক হবে। তো এই সংকটের মধ্যে বিশ্বের বড় বড় দেশগুলো কিন্তু বসে নেই, প্রত্যেকেই নিজেদের মতো করে চাল চালছে। ভারত একটা খুব নিয়ন্ত্রিত পদক্ষেপ নিয়েছে। একদিকে যেমন নিজের জাহাজগুলোকে সুরক্ষা দিতে অপারেশন সংকল্প শুরু করেছে, তেমনি এলপিজি সরবরাহ ঠিক রাখতে কিছু নিয়ম এনেছে। আবার রাশিয়া থেকে তেল কেনার জন্য একটা বিশেষ ছাড়ও আদায় করেছে। মানে সব মিলিয়ে খুব সাবধানে এগোচ্ছে, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। আর এই স্লাইডটা দেখলে পুরো বিশ্ব রাজনীতির খেলাটা বোঝা যায়। একদিকে আমেরিকা আর ইরান সরাসরি সংঘাতে লিপ্ত, একে অপরের উপর হামলা চালাচ্ছে। আর অন্যদিকে রাশিয়া এই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগাচ্ছে। তারা নতুন ক্রেতাদের জন্য তেলের দাম বাড়িয়ে দিয়ে নিজেদের অর্থনৈতিক ফায়দা তুলে নিচ্ছে। তো সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই যুদ্ধ ভারতের অর্থনীতির ওপর ঠিক কতটা প্রভাব ফেলবে? চলুন ৩টে সম্ভাব্য পরিস্থিতি দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথম পরিস্থিতিটা ভাবা যাক। যদি যুদ্ধটা আর ১ মাসের মধ্যে থেমে যায়, তাহলে নিফটি হয়তো আরও কিছুটা পড়ে ২২,০০০ পর্যন্ত যেতে পারে, আর ডলারের মোকাবেলায় রুপি ৯৫ ছুঁতে পারে। মানে ক্ষতি হবে, কিন্তু হয়তো সামলে নেওয়া যাবে। কিন্তু যদি যুদ্ধটা আরও ২ মাস চলে, তাহলে কিন্তু পরিস্থিতি অনেকটাই গম্ভীর হবে। বিশ্লেষকরা বলছেন নিফটি ২০,০০০-এর মনস্তাত্ত্বিক লেভেলও ভেঙে নিচে নেমে যেতে পারে, আর রুপির দাম ৯৭ পর্যন্ত পড়তে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতিটা হলো যদি যুদ্ধ ৩ মাস বা তার বেশি চলে। সেক্ষেত্রে একটা কোভিডের মতো জরুরি অবস্থা তৈরি হতে পারে। নিফটি ১৮,০০০ পর্যন্ত নামতে পারে, আর রুপি, যা ইতিহাসে প্রথমবার ডলারের তুলনায় ১০০ গণ্ডি পেরিয়ে যেতে পারে। তো এই সব উদ্বেগজনক পূর্বাভাসের মধ্যে একজন সাধারণ বিনিয়োগকারীর এখন ঠিক কী করা উচিত? ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়া, নাকি অন্য কোনো রাস্তা আছে? চলুন ইতিহাস থেকে কিছু শেখার চেষ্টা করি। গত ৩০ বছরের ইতিহাস যদি দেখি, তাহলে একটা মজার জিনিস দেখা যায়। প্রত্যেকটা বড় যুদ্ধের পর বাজার শুধু যে ঘুরে দাঁড়িয়েছে তাই নয়, বরং খুব শক্তিশালীভাবে ফিরে এসেছে। উপসাগরীয় যুদ্ধের পর ৬ মাসে ৩২%, কার্গিল যুদ্ধের পর ৩৮%, আর ইরাক যুদ্ধের পর ২৫% রিটার্ন দিয়েছে বাজার। সুতরাং ইতিহাস আমাদের এটাই শেখায় যে প্যানিক করাটা কোনো সমাধান নয়, বরং একটা ঠান্ডা মাথার কৌশল নেওয়া উচিত। যেমন এসআইপি বন্ধ না করা, কারণ কম দামে বেশি ইউনিট পাওয়া যাবে। অল্প অল্প করে ভালো শেয়ারে বিনিয়োগ করা, বিশেষ করে লার্জ ক্যাপে। আর ঝুঁকি কমাতে সোনা বা রূপার মতো বিকল্পে কিছু টাকা রাখা। আসলে ব্যাপারটা হলো,